নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। তো দেখে নি চলো আজকে কি হতে চলেছে। তেজ বলে, ব্যাস এতদিন আমি অকারণে কথা শুনিয়েছি, আজ থেকে আমার কথা শোনা শুরু। সুধা বলে, ছি ছি ছি, এরকমটা করা আপনি জানেন না অন্যায়? আপনার এরকমটা করার আগে আমার অনুমতি নেওয়াটা উচিত ছিল। তেজ বলে, অন্যায় মানে? আপনি তো এমন করে বলছেন যেন আমি মানুষ খুন করেছি। এই জন্যই বলে মানুষের ভালো করতে নেই, কেউ দাম দেয় না। তেজ বলে, সারা রাত ধরে আমি ওনার সেবা করলাম, ওনাকে সুস্থ করে উঠলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠতেই আমাকেই গজগজ করছে। যে জ্বরটা সারালো তার দিকে আঙুল তুলছেন আপনি। সুধা বলে, ও এবার আমি বুঝতে পেরেছি, যা যা হয়েছে সবটা আপনার চক্রান্তেই হয়েছে। তেজ বলে, আমার চক্রান্ত? সুধা বলে, হ্যাঁ, ছাদের দরজাটা আপনি ইচ্ছে করেই বন্ধ করে দিয়েছিলেন আমাকে জব্দ করবেন বলে, কারণ আপনি আর তরিতে ছাড়া তো কেউ জানতোই না যে আমি ছাদে আছি। তেজ বলে, জ্বর তো সেরে গেছে, প্রলাপ বকছেন কেন? সুধা বলে, আমাকে ইচ্ছে করে কষ্ট দেওয়ার জন্য আপনি আমাকে ছাদে বন্দি করে রেখেছিলেন। তখন তেজ বলে, একদম বাজে বকবেন না, আমি তো জানতামই না যে আপনি ছাদে আটকে গেছেন, চিন্তা হচ্ছিল তাই আপনাকে আনতে গেলাম। আর ওই শাড়িটা, ওটা যা করেছি আপনার ভালোর জন্যই করেছি। সুধা বলে, করার পারমিশন কে দিয়েছিল আপনাকে? সুধা বলে, বাড়িতে কি মেয়েদের অভাব ছিল? দিদি, ঠাম্মি, তরিতা, মা সবাই তো ছিল। তেজ বলে, অদ্ভুত মহিলা তো আপনি, মাঝরাত ছিল, কি বলতাম ওদের? আর কি বলতাম যে আপনি ছাদে কি করতে গেছিলেন মাঝরাতে? বলতাম যে আপনাকে কোলে করে নিয়ে আমি ঘরে নিয়ে এসেছি। সুধা বলে, কে বলেছিল আপনাকে কোলে করে নিয়ে আসতে, শাড়ি চেঞ্জ করতে? ছি ছি ছি। তখন তেজ বলে, আরে আমি আপনার স্বামী, আমার পুরো অধিকার আছে আপনার উপর। সুধা চমকে ওঠে, বলে, মানেটা কি? তেজ তখন কি বলবে কিছু ভেবে পায় না, বলে যে, আরে না না, অধিকার নয়, আপনাকে বিপদ থেকে বাঁচানোর অধিকারের কথা বলছি, এটাই বলছি আর কি আমি। সুধা কাঁদতে থাকে। তেজ বলে যে, আরে চুপ করুন, বাইরে তো সবাই শুনতে পাবে। তখন তেজ বলে, শুনুন, আমি চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে তারপরে আপনাকে চেঞ্জ করেছি। সুধা এই কথাটা শুনে চুপ করে যায়। মানবিকতার খাতিরে আপনাকে সুস্থ করার জন্য যা কিছু দরকার আমি ঠিক তাই করেছি। তেজ বলে, এতে কান্নাকাটির কিছু নেই সুধা। সুধা তখন বলে যে, আমি আপনাকে কি করে বিশ্বাস করব? তেজ বলে, না করলে করবেন না, শুধু একটা জিনিস মনে রাখুন, তেজ বসু মল্লিকের না আপনাকে দেখতে বয়েই গেছে। তো সারা রাত জেগে সেবা করলাম, তার মধ্যে সকালে আমাকে কথা শুনতে হচ্ছে, সত্যি ধন্যী মেয়ে আপনি। আর শুনুন, তেজ বসু মল্লিক মেয়েদের সম্মান দিতে জানে। সুধা তেজের দিকে তাকিয়ে থাকে। তেজ বলে, বিশ্রাম নিন আপনি। সুধা বলে, না না, বিশ্রাম নিলে হবে না, আমাকে নিচে যেতে হবে তৈরি হয়ে, সবাই আমার জন্য অপেক্ষা করে আছে। তেজ তখন বলে, খবরদার, এক পাও এই ঘর থেকে বেরোবেন না, আপনি বিশ্রাম নিন। সুধা বলে, সামান্য জ্বর হয়েছে তার জন্য আমি বিশ্রাম নিব না ছাই। তেজ দরজা আটকে চলে যায়। সুধা বলে, শুনুন, আমি কিন্তু গরিব বাড়ির মেয়ে, সামান্য জ্বরে আমি কাবু হয়ে যাব এতটা পলকা শরীর কিন্তু আমার নয়। কি হলো, শুনতে পেলেন? তেজ বলে, হ্যাঁ, কেমন লোহার মতো শক্ত শরীর সেটা কাল রাতেই বোঝা গেছে। সারা রাত তো জ্বরে আর বাজের ভয়ে কাঁপতে কাঁপতে আমার পাঞ্জাবিটা টেনে ধরেছিলেন, খামছে খামছে আমার হাতেও ব্যথা করে দিয়েছে। অনেক জ্বালিয়েছেন, আর টেনশন দেবেন না প্লিজ। বাথরুমের ভেতর থেকে তেজ বলতে থাকে। এদিকে তো সুধা চুপ করে যায় আর ভাবতে থাকে যে কাল রাতে আমি কি করেছি। কাল রাত থেকে না আপনার জন্য টেনশন করে করে আমার সব চুল সাদা হয়ে যেতে বসেছিল। তখন সুধা বলতে থাকে, এসব তো আমার কিছুই মনে নেই। সুধা দেখে ঘরে জলের বালতি রাখা, গ্লাসে অর্ধেক দুধ রাখা, হলুদ দেওয়া, একটা বাটিতে জলপট্টি রাখা রয়েছে। সুধা এদিকে মনে মনে তেজের কথাগুলোই ভাবতে থাকে, আর তেজ যা কিছু করেছে রাত্রে ওনার জন্য এই সমস্ত কথাই ভাবতে থাকে আর মনে মনে খুব খুশি হয়। এদিকে তেজ মনে মনে ভাবতে থাকে, তবে কি সুধা তরিতার জন্য ছাদে আটকে গিয়েছিলেন? তেজ সুধার দিকে তাকিয়ে থাকে। সুধা বলে, কি দেখছেন অত আমার দিকে? তেজ বলে, দেখছি না, ভাবছি। এতদিন ধরে আপনাকে অনেক অবিশ্বাস করেছি, কিন্তু এবার আপনাকে বিশ্বাস করে দেখবে তেজ বসু মল্লিক। সুধা তাকিয়ে থাকে তেজের দিকে। সুধাও বাথরুম থেকে ফ্রেশ হয়ে চলে এসেছে। দেখা যাচ্ছে বিছানার উপরে একটা শাড়ি রেখে গেছে তেজ ওকে পরার জন্য, আর কাগজে লিখে রেখে গেছে, চেঞ্জ করে এখানেই বসে থাকবেন, নিচে নামবেন না। সুধা বলে, আমার বয়ে গেছে ওনার কথা শুনতে, নিচে কত কাজ, আমি নাকি উপরে বসে থাকবো। এদিকে এগোতেই দেখে ড্রেসিং টেবিলে আরেকটা কিছু লেখা আছে। এখানে লেখা আছে, পুজোর চিন্তা আপনাকে করতে হবে না, ওষুধ আর খাবার না খেয়ে আপনি নিচে নামবেন না, এটা আমার অর্ডার। সুধা এবার হাসতে থাকে, মনে মনে খুব খুশি হয় সুধা। তেজ এদিকে রান্নাঘরে এসছে। শিলাকে বলে, শিলা, কি ব্যাপার, জলখাবার হয়নি? তখন শিলা বলে, কি ব্যাপার দাদাবাবু, আপনি রান্নাঘরে এসেছেন? তেজ বলে, কোথাও লেখা আছে যে আমি রান্নাঘরে আসতে পারবো না? জলখাবার হয়েছে কিনা সেটা বলো আমায়। শিলা বলে, রোজ তো বৌদিমণি এসেই জলখাবার করে, আর তাছাড়া গজাননের পূজা না হওয়া অবধি তো কেউ জলখাবারও খায় না। তেজ মনে মনে ভাবতে থাকে, সুধাকে না খাইয়ে নিচে নামালে তো ওনার মাথা ঘুরে যেতে পারে, কি করি এবার আমি? শিলা প্রশ্ন করতে থাকে, কি হয়েছে দাদাবাবু? তেজ তখন বলে, কিছু না, তুমি এক কাজ করো, এই চাগুলো নিয়ে সবাইকে দিয়ে দাও, আর আমার চাটা এখানেই রেখে যাও। শিলা বলে, আপনি এখানে খাবেন রান্নাঘরে? কেন দাদাবাবু, কি হয়েছে? তেজ বলে, এত প্রশ্ন কিসে, যেটা বলছি সেটা করো।
তেজ এবার শিলাকে সরিয়ে দেয় আর নিজেই রান্না খাবারের জোগাড় করতে থাকে। ওদিকে ডলি, রেশমি, সমুদ্র সবাই চুপ করে ব্যাপারটা দেখতে থাকে। ডলি বলে, এ কি দেখছি আমি? রেশমি বলে, এই আমার একটা চিমটি কাটতো। বলে, এটা কি সত্যি দেখছি আমরা চোখে? দাদাভাই সত্যি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছে? রেশমি বলে। সমুদ্র বলে, এই জন্যই তো তোদেরকে এখানে নিয়ে এলাম, দেখ দাদাভাই বৌদির কত খেয়াল রাখছে। এদিকে দেখা যাচ্ছে ব্রেড টোস্ট বানাতে গিয়ে পুড়িয়ে ফেলেছে তেজ। তেজ বলে, টোস্ট তো পুড়ে গেল, এবার কি করি, কি খাওয়াবো ওনাকে? তেজ বলে, টোস্ট বানাতে না পারি, খাওয়াতে তো পারবো। তখন টোস্ট বিস্কিট কিছুটা নিয়ে প্লেটের মধ্যে নিয়ে নেয় সুধার জন্য, আর সঙ্গে চা নিয়ে সুধার কাছে চলে যায়। এদিকে ঠাম্মি সুধার মাকে বলতে থাকে, তা তোমার ছেলে মেয়েরা কোথায় যায়, কি করে না করে তুমি খোঁজ রাখো না সেটার? আমার নাতি নাতনিরা কোথায় যাচ্ছে, কি করছে না করছে সবকিছু আমার নখদর্পণে, বুঝলে? সুধার মা বলে, না না মাসিমা, আমার মেয়েরা খুব বাধ্য, ওরা কখনো আমার কথার অমান্য করে। এদিকে দেখা যাচ্ছে ঠাম্মির পেছন দিয়েই তেজ সুধার জন্য চুপ করে খাবার বানিয়ে নিয়ে যাচ্ছে, আর ওদিকে সমুদ্র, রেশমি, ডলি ওরাও সব পেছন দিয়ে ছুটোছুটি করছে। ঠাম্মি বলে, তাই বুঝি, সব বুঝি তোমাকে বলে করে? ঠাম্মি বলে, তা তুমি জানো তো তোমার মেয়ে কদিন রাত্রে এখানে আসা যাওয়া করছিল? এটা শুনে সুধার মা একটু অবাক হয়েছে। ঠাম্মি বলে, সে কি, তুমি নাকি সবকিছু জানো? শোনো, মেয়ে মানুষ করা না অত সহজ ব্যাপার নয়, বুঝতে পেরেছো? নজর রাখো মেয়েদের দিকে, না হলে কিন্তু বিপদে পড়বে। বলেই ঠাম্মি ফোনটা কেটে দেয়। এদিকে দোয়েল সুধার মায়ের ব্রেনটা ওয়াশ করতে থাকে। বলে যে, ও মা, সে কি ওখানে যায়নি ঝিনুক? তাহলে কোথায় চলে গেল না বলে সবাইকে? সুধার বাড়ির সবাই তো চিন্তা করতে থাকে। সুধার মা ভাবতে থাকে ঠাম্মির বলা কথাগুলো। বলে যে, মাসিমা এভাবে বললেন কেন কথাগুলো, যে নজরে না রাখলে বিপদে পড়তে হবে? এদিকে দেখা যাচ্ছে তেজ সুধার জন্য জলখাবার নিয়ে চলে এসেছে আর জোর করতে থাকে সুধাকে খাওয়ার জন্য। সুধা তো কিছুতেই খাবে না। সুধা নিচে যাওয়ার জন্য জেদ করে, বলে যে, কোথাও যাবেন না আপনি আগে খাবেন, ওষুধ খাবেন, তারপর রেস্ট নেবেন, তারপরে বাকি কিছু দেখা যাবে। সুধা বলে, আপনি যেমন আমার কথা শোনেন না, তেমন আমিও আপনার কোনো কথাই শুনবো না। তেজ জোর করে সুধার মুখে বিস্কুটটা ঢুকিয়ে দেয়। সুধা বিস্কুট মুখে নিয়ে বকবক করতে থাকে, বলে যে, আপনি আমাকে খাইয়ে দিয়ে পাপের ভাগিদারি বানাচ্ছেন তো? সুধাও তখন বলে, আপনাকেও খেতে হবে, বলে জোর করে বিস্কুটটা তেজের মুখে ঢুকিয়ে দেয়। তেজ মনে মনে দেখতে থাকে, এই তো আমার পছন্দ করা শাড়িটাই পরেছে, আর জোর করে সুধাকে খাওয়াতে থাকে। সুধা খায় আর সমানে হেসেই যায়। এদিকে একবার তেজকে সুধা খাওয়ায় জোর করে, আর একবার তেজ সুধাকে খাওয়ায় জোর করে, দিয়ে দুজনে হাসি ঠাট্টা করতে থাকে। সেই সময় জ্যোৎস্না চলে আসে। জ্যোৎস্না ওদের এই কীর্তি দেখে দৌড়ে পালিয়ে যায় বাইরে। এদিকে নিচে সবাই অবাক হয়ে গেছে, কি ব্যাপার, সুধা এখনো নামেনি? ওই তো সবকিছু পূজার জোগাড় করে। সুধার জন্য সবাই চিন্তা করতে থাকে। মেজমা তরিতাকে বলে, যাও তো একটু গিয়ে সুধাকে ডেকে নিয়ে এসো তো। তখন তরিতা বলে, আমার শরীরটা আজকে একদম ভালো লাগছে না, কেমন জ্বর জ্বর করছে। মা বলে, থাক তাহলে আমিই ডেকে আনি। তরিতা বাধা দেয়। তরিতা বলে, মা ওয়েদারটা তো ভালো না, আর এত বৃষ্টিতে কালকে ওরা অনেক রাতে ফিরেছে, তাই জন্য শরীর কেমন আছে কে জানে, একটু বিশ্রাম নিক না। মেজমা বলে, বেশ তাহলে তাই হোক। তরিতা মনে মনে ভাবতে থাকে, দিদিভাই মনে হয় এখনো ছাদে আটকা পড়ে আছে। ঠাম্মি রেগে বলে, এতদিন বড় বৌমার এই বাড়ির নিয়ম পূজা বিধি সব বুঝে যাওয়ার কথা, এতদিনেও সে যদি না বুঝে থাকে তাহলে গজাননের পুজোতে তার আসার কোনো অধিকার নেই, থাক। এদিকে ছোটকা মনে মনে ভাবতে থাকে যে, আমি এত বোঝানোর পরেও তেজ তার ভুলটা বুঝতে পারলো না। এদিকে তেজের মা বলে, ওদের ক্ষমা করে দিন না মা, এখনো আপনি ওদের উপরে রেগে আছেন? এদিকে জ্যোৎস্না এসে বলে, ক্ষমা করার তো কোনো প্রশ্নই ওঠে না, দিন দিন ভুলের সংখ্যা তো বেড়েই চলেছে। ঠাম্মি বলে, কি বলতে চাইছো কি তুমি? জ্যোৎস্না বলে, না, তোমার নাতি পুজো হওয়ার আগেই সুধাকে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াচ্ছে। এটা শুনে তো বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়। তেজের মা, মেজমা সবাই অবাক হয়ে যায়। ছোটকা মনে মনে ভাবে, যাক তাহলে ছেলেটা আমার কথা শুনেছে। এবার দেখা যাচ্ছে ওপর থেকে তেজ সুধাকে নিয়ে নেমে আসছে। তরিতা খুব অবাক হয়ে যায় এই ব্যাপারগুলো শুনে, আর সাক্ষাৎ সুধাকে সামনে দেখে। ঠাম্মি তো খুব রেগে থাকে। সুধাকে দেখতেই তরিতা ভাবে, দিদিভাই তো একেবারে ফিট, আর নিচে নামলো কিভাবে? ঠাম্মি বলে, যেখানে ছেলেরা খাওয়ার আগে মেয়েদের মুখে খাবার ওঠে না যেই বাড়িতে, সেখানে গজাননের খাওয়ার আগে তুমি তোমার বউকে খাওয়াচ্ছিলে? তেজকে বলে ঠাম্মি। মেজমা তো খুব খুশি হয়ে যায়, আনন্দে তেজের মায়ের হাতটা ধরে বলে, কি রোম্যাঞ্চ চলছে না? তখন তেজের মা বলে, এটা রোম্যাঞ্চ না, রোম্যান্স। বলি বলে, দাদা ভাইয়ের বানানো পোড়া টোস্ট যে বৌদিভাই খেতে পেরেছে এটাই অনেক। সুধা মনে মনে ভাবে, কিন্তু উনি তো। এদিকে জ্যোৎস্না বলে, তোমরা মজা করছো, এদিকে ভাই কিন্তু ওর বউয়ের জন্য বাড়ির সব নিয়ম ভুলে গেছে। ঠাম্মিকে তেজ বলে যে, ঠাম্মি, দাদু আমাকে শিখিয়েছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, মানুষের সেবা করলে ঈশ্বর পাওয়া যায়। এটা শুনে তো সবাই একটু অবাক হয়। ঠাম্মি তাকিয়ে থাকে। জ্যোৎস্না বলে, বাবা ঠাম্মি, ভাই তো দেখছি দিনে দিনে কবি হয়ে উঠেছে, আর যে কত কিছু পাল্টাবে এই বাড়িতে। এর আগে তো কখনো এই বাড়ির নিয়ম ভাঙতে দেখিনি, যবে থেকে দেখছি সুধা এই বাড়িতে এসেছে তবে থেকে এই বাড়ির নিয়ম ভাঙছে। আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল, তোমারই ভুল হয়েছে ঠাম্মি পাত্রী পছন্দ করতে।
জ্যোৎস্না বলে, দেখতে পাচ্ছ তো ভাইয়ের মাথাটা কিভাবে খেয়েছে। জ্যোৎস্না মনে মনে ভাবতে থাকে, ঠাম্মি এবার তোমাকে বুঝতেই হবে যে তোমার পছন্দ ভুল, সবসময় তুমি ঠিক হতে পারো না। এদিকে দেখা যাচ্ছে ওপর থেকে তেজের বাবা লক্ষ্মী লক্ষ্মী বলে নেমে আসছে। এই মেয়েটাই হচ্ছে এই বাড়ির আসল লক্ষ্মী। কত সব কাণ্ড হচ্ছে দেখেছো। আর শিলাকে বলে, কিরে বল বল, বাড়িতে মাকে বল। এসে বলে, আমাদের বাড়িতে লক্ষ্মী প্রতিমা চুরি হয়ে যাওয়ার পর থেকে এই জবা গাছে এতদিন কোনো ফুল ফোটেনি, কুড়ি ফোটেনি, সেই জবা গাছে কেমন ফুল কুড়ি সব ফুটেছে। তেজের বাবা বলে, উপরে যে ছাউনিটা পড়ে গেছিল সব গাছ নষ্ট হয়ে গেছিল, আমি তো লোককেও ঠিক করে রেখেছিলাম সারাবো বলে, দেখি কি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো, প্রত্যেকটা টবে নতুন মাটি, গাছ। এই জবা গাছটায় ফুল ফুটতো না, সেটাতে ফুল ফুটেছে, কতগুলো কুড়ি ধরেছে দেখেছো। ঠাম্মি বলে, এই চমৎকার কি করে হলো। আর বাবা বলে, আরে হবে হবে আরো হবে। তেজ বলে, এই চমৎকার সুধা করেছে ঠাম্মি। ঠাম্মি বলে, মানে। দিয়ে তেজের কাছে এগিয়ে যায়। উনি আমায় কথা দিয়েছেন ঠাম্মি, উনি সব জোড়া লাগিয়ে দেবেন। আর সেই কথা রাখতে উনি কালকে সারা রাত ধরে ঝড় বৃষ্টির মধ্যে এই সমস্ত কিছু করেছেন। আর উনি ছাদে আটকেও পড়েছিলেন, কেউ দরজাটা বন্ধ করে দিয়েছিল। রাতে ঘটে যাওয়া সবটা ঘটনা তেজ ঠাম্মিকে বলতে থাকে। তরিতা তো ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকে। সুধার জ্বরের কথাটাও বলে, আর বলে, কিছু না খাওয়ালে তো ওষুধ খাওয়াতে পারতাম না, তাই আমি এমনটা করেছি। সবাই শুনে অবাক হয়ে যায়। ঠাম্মি চুপ করে থাকে। ঠাম্মি মনে মনে বলতে থাকে, আমার নাতি তো আগে এরকমটা ছিল না, এই নাত বউয়ের জন্য আমার নাতি বাড়ির নিয়ম ভাঙছে। তেজ তরিতাকে বলে, সুধা যাতে কষ্ট পায় তাই তুমি দরজাটা বন্ধ করে দিয়ে এসেছিলে, তাই না। তরিতা অবাক হয়ে যায়, বাড়ির সবাই অবাক হয়। সুধা মনে মনে ভাবতে থাকে, তবে কি তরিতা ইচ্ছে করে ছাদের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সাথে শুভ বিবাহের নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।